Hello, welcome everybody in our today's session. Today is our 10th day. We completed 9 days already, and after this day we want to take an exam to judge you. সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 10ম দিন, 9টি ক্লাস আমরা করেছি। আজকের ক্লাসের পরে আমরা চেষ্টা করব একটি এক্সাম নেয়ার জন্য, যে আমরা কতটুকু পড়লাম। সেই সাথে আমরা এই 10টি ক্লাসের একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, যে আমরা কি কি পরিবর্তন আনতে পারি যাতে ক্লাসগুলি আরো ইফেক্টিভ হয়, আরো কাজে লাগে। তো প্রথমে একটা কথা বলে নেই ক্লাসের শুরুতেই, সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যেই পড়াশোনাটা করে আসছি, অর্থাৎ একাডেমিক লাইফে, সেটা হচ্ছে এক ধরনের নির্দিষ্ট একটি মার্ক পেলেই আপনি সাকসেস। কিন্তু এই যে সামনে আমাদের অ্যাডমিশনের যে এক্সামটি, এটি মূলত এমনভাবে হবে যে আপনি যত মার্কই পান, নিশ্চয়তা নাই আপনার চাইতে আরেকজন বেশি পেতে পারে। সেজন্য আপনার প্রিপারেশনটা হতে হবে চূড়ান্ত পর্যায়ের, যাতে আপনি কারোর থেকে কম না থাকেন প্রতিযোগিতায়। বাকিটা ভাগ্যের হাতে। আর এটা যদি আপনি করতে চান, আপনার প্রথমে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন। যদি এই বিশ্বাস না থাকে আপনি পারবেন না, অর্থাৎ আপনার বিশ্বাসটাই আপনাকে এগিয়ে নেবে। তো আপনারা একটু নিজের বিশ্বাস বা ফেইথ অর্জন করুন। 1 মিনিট আমি দুটি লাইন লিখতেছি, সেই সময় আপনারা একটু নিজের ভিতর কনফিডেন্স আনার চেষ্টা করুন। আর ক্লাসে যখনই জয়েন করবেন অবশ্যই প্রেজেন্ট লিখবেন। আর শুধু ক্লাস দেখাটা বড় কথা নয়, আপনি কি শিখলেন, কি জানলেন নোট করবেন। সেই নোট আমরা দেখব এবং কোনো ভুল ত্রুটি আছে কিনা সংশোধন প্রয়োজন হলে আমরা করে দেব। ওকে, আপনারা একটু লম্বা শ্বাস নেন, আমি একটু লিখি। ওকে, আশা করি কিছুটা কনফিডেন্স আপনারা পেয়েছেন। আর যে লেভেলে আছেন, যদি কনফিডেন্স থাকে অবশ্যই ভালো করা যায়। আর যদি আপনার মনে সাহস শক্তি না থাকে, আপনি প্রতিযোগিতামূলক এক্সামে কখনোই ভালো করতে পারবেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনাকে ইচ্ছা শক্তি থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। আর অ্যাডমিশনের বিজ্ঞান বিভাগে বিজ্ঞানের সাবজেক্ট গুরুত্বপূর্ণ, মানবিকে অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু সবচাইতে ভাইটাল পয়েন্ট হচ্ছে ইংরেজি। তো আমরা আশা করি আপনারা এই প্রতিদিন 10 মিনিট করে ইংরেজি যে চর্চাটা করবেন, এর ফলে অ্যাডমিশন টেস্টে অন্তত ইংরেজিতে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর ইংরেজিতে সমস্যা না থাকলে বাকিগুলি অবশ্যই ভালো করবেন। এটা একটা কমন কথা এবং এটা বিশ্বাস করেন, বা নিজেরাও যদি মিলাতে পারবেন। ওকে, আমরা একটু পড়ি। প্রথমটা লিখছিলাম, লেট স্লিপিং ডগ স্লিপ। এটা গতকালকে যে ডগ দিয়ে আমরা 3টা ওয়ার্ড পড়েছিলাম সেটার ধারাবাহিকতায় আজকে আমরা 3টা পড়ব, তাহলে কুকুরের পালা শেষ। লেট স্লিপিং ডগ স্লিপ মানে হচ্ছে যে ঘুমন্তকে জাগ্রত করো না। এটা প্লুরাল হয়, ঘুমন্তকে জাগ্রত করো না। এর মানে হচ্ছে যে বিপদ ডেকে এনো না। মোট কথা, বিপদ নিয়ে এসো না। মানে আমাদের সমাজে অনেক কিছু বিষয় আছে যেটা আমরা যদি নিজে থেকে নতুন করে সামনে না আনি, সেটা একটু আড়ালে থাকে। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, যে লেট স্লিপিং ডগ স্লিপ, ঘুমন্তকে জাগ্রত করো না বা বিপদ ডেকে নিয়ে এসো না।
দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এভরি ডগ হ্যাজ ইটস ডে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে ইটস প্রনাউন ব্যবহৃত হয়েছে। প্রাণীর ক্ষেত্রে যদি নিচু পর্যায়ের প্রাণী হয় আমরা ইটস ব্যবহার করি, আবার যদি কোনো প্রাণী আমরা লালন পালন করি সেই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার হিসেবে মানুষের ক্ষেত্রে যে প্রিপোজিশন ব্যবহৃত হয় সেটাও করা যায়। একেবারে গৃহপালিত প্রাণী হলে, কুকুরের ক্ষেত্রে অনেক সময় করা যায় যদি কুকুরটা আমাদের পালিত হয়। এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে হচ্ছে সুদিন, অর্থাৎ আমাদের প্রত্যেকের লাইফেই এক সময় না এক সময় সুদিন আসে, ঠিক যেভাবে আসে সেভাবে সুদিন এক সময় চলেও যায়, কারো সুদিনই চিরস্থায়ী নয়, এটা বোঝানোর জন্য যে এভরি ডগ হ্যাজ ইটস ডে, সুদিন। 3 নাম্বার যেটা লিখেছি সেটা হচ্ছে এ ডগস লাইফ, এটা হচ্ছে কঠিন অবস্থা। মোটামুটি বিপরীত বলতে পারেন, সুদিনের বিপরীত, দুটাই কুকুরের সাথে সংশ্লিষ্ট কিন্তু দুটার দুইটা মিনিং। আবার বলি, এভরি ডগ হ্যাজ ইটস ডে এর মানে হচ্ছে সুদিন, সুসময়। অপরদিকে এ ডগস লাইফ এটা হচ্ছে কঠিন অবস্থা বা ব্যস্ত অবস্থা, পেরেশানিগ্রস্ত অবস্থা, কারণ ডগ দেখবেন সবসময় ব্যস্ত থাকে, রাত্রেও সে সজাগ, দিনেও সজাগ, সবসময় মুভমেন্টে থাকে। এই ব্যাপারটা হচ্ছে এ ডগস লাইফ, অর্থাৎ আপনার জীবনে যদি অতিরিক্ত ব্যস্ত থাকুন সেটা প্রকাশ করতে আমরা এই ফ্রেজ, এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। ওকে, আমরা এখন একটু গ্রামারে প্রবেশ করব। গত ক্লাসের যে বিষয়গুলি আপনারা পড়েছিলেন একটু মনে করার চেষ্টা করেন, 2 মিনিট আমি দুটো বাক্য লিখতেছি, দেখি আপনাদের কেমন মনে আছে। He আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যেহেতু অনলি 10 মিনিটস, খুবই মনোযোগ দিবেন যাতে আমরা 1 ঘন্টার পড়া 10 মিনিটে পড়তে পারি। মনোযোগটা এখানেই রাখবেন, কোনো দিকে যাওয়া যাবে না মনোযোগে, কারণ 1 ঘন্টার ক্লাসে মনোযোগ নষ্ট হতে পারে। 10 মিনিটস যদি মনোযোগ না দিতে পারেন সেটা আপনার ব্যর্থতা, অ্যাডমিশনের স্বপ্ন দেখা উচিত না। ওকে, আমরা দুটো বাক্য লিখলাম, দেখেন। হি হ্যাড কাম টু মি ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকের আগের দিন সে আমার নিকট এসেছিল। দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি কেম টু মি ডে বিফোর ইয়েস্টারডে। আমরা টেন্সের নিয়মগুলো পড়েছিলাম অতীতকালে, তো আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে কোন বাক্যটা সঠিক। এটা একটা এক্সামে এসেছিল, 1 or 2, কমেন্টে জানাতে পারেন বা নিজে নোট করেন, আমরা লাস্টে বলে দেব কেন সঠিক। দুটো বাক্য, একটা বাক্য ভুল, একটা বাক্য সঠিক, জাস্ট আপনাকে একটু জাজমেন্ট করার জন্য গত দিনের ক্লাসটা আপনি কেমন করেছিলেন। ওকে, আমরা অতীতকালে পারফেক্ট টেন্স করেছিলাম, কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করেছি, ইনডিফিনিটও করেছি। আজকে একটা বিষয় দেখব যে অতীতের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করব। অর্থাৎ অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করব। যেমন আমি আগে ক্রিকেট খেলতাম, আমি আগে বাংলাটা লিখি, আমি আগে ক্রিকেট খেলতাম, অর্থাৎ অতীতকালে এটা আপনার অভ্যাস ছিল, এখন আর আপনি খেলেন না। মূলত এটা মিন করবে এই বাক্যটা, যে আপনি আগে ক্রিকেট খেলতেন, এখন খেলেন না, এবং রেগুলার খেলতেন। যদি নর্মালি খেলতেন তখন আপনি লিখতে পারতেন আই প্লেড ক্রিকেট, আই নর্মাল বাক্য, প্লেড ক্রিকেট, এটা আই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট বা এক্সটেনশন আমরা যাই বলি না কেন, যদি নর্মাল বাক্য থাকতো। কিন্তু এই বাক্যের মিনিংটা হচ্ছে অভ্যস্ত ছিলেন, আপনি রেগুলার ক্রিকেট খেলতেন, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন। এই টাইপ বাক্য যদি থাকে আমাদের ইউজ করতে হবে ইউজড টু একটা ওয়ার্ড,
ইউজড টু, এটা মনে রাখতে হবে, অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করব। তো বাক্যটা হবে আই ইউজড টু প্লে ক্রিকেট। আপনি যদি অভ্যাস বোঝাতে এই বাক্যটা দেন, এটা আপনার ক্রস মারতে হবে না। অনেক সময় ট্রান্সলেশন হিসেবে এটা আসতে পারে, আবার সঠিক বাক্য হিসেবে এটা অবশ্যই আসে। আবার ব্যাখ্যা দেই, যদি আপনি নর্মাল অতীতকালের কোনো কাজ লিখতে চান, যে আমি ক্রিকেট খেলতাম, এটা একদিন খেলেছিলেন, সেই ক্ষেত্রে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আর যদি অভ্যাস বোঝাতে যে আপনি সবসময় খেলতেন, সেই হিসেবে ব্যবহার হবে ইউজড টু। এটা মনে রাখতে হবে, অতীতকালের অভ্যাস মানে ইউজড টু। যে কোনো অভ্যাস লিখতে পারেন, আপনি ভালো পড়াশোনা করতেন, আই ইউজড টু স্টাডি রেগুলারলি। তো ক্রিকেট আপনারা সবাই কম বেশি খেলেছেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। ক্রিকেটের একটা অর্থ হচ্ছে ঝিঝি পোকা, এটা একটু মনে রাখবেন, এটাও পরীক্ষায় অনেক সময় চলে আসে কনফিউজ করার জন্য। ঝিঝি পোকা। ওকে, আমরা ইউজ টুর আরেকটা ব্যবহার নেক্সট ক্লাসে পড়ব। চমৎকার একটা ব্যবহার রয়েছে এটার পরিবর্তে, অতীতের অভ্যাস ছাড়াও। তো আজকে কি কি পড়লাম একটু রিভিশন দেই। প্রথম পড়লাম আমরা একটা ইডিয়মস, লেট স্লিপিং ডগ স্লিপ, অর্থাৎ ঘুমন্তকে জাগ্রত করো না, যে ঘুমিয়ে আছে তাকে ঘুমাতে দাও, বিপদ ডেকে নিয়ে আসো না। 2 নম্বরে পড়লাম এভরি ডগ হ্যাজ ইটস ডে, অর্থাৎ সুদিন বোঝাতে, প্রত্যেকেরই সুদিন আসে এবং যায়। এ ডগস লাইফ, কঠিন অবস্থা, ব্যস্ততম অবস্থা বোঝাতে। আর মাঝখানে 2টি বাক্য লিখেছিলাম, কোন বাক্যটি সঠিক বলতে বলা হয়েছিল একটু খেয়াল করেন যারা মনে মনে সাজিয়েছেন। যদি কোনো বাক্যে ইয়াস্টারডে থাকে, সেটা আপনি চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিটে লিখবেন। দেখেন এখানে এটা হচ্ছে হ্যাড ভার্ব 3, অর্থাৎ পারফেক্ট। তার মানে এই বাক্যটা ভুল। সঠিক হচ্ছে হি কেম টু মি ডে বিফোর ইয়াস্টারডে, অর্থাৎ গতকালের আগের দিন সে আমার কাছে এসেছিল। এটা আপনার পারতে হবে, জানতে হবে। ইয়াস্টারডে থাকলে আমরা ইনডিফিনিটের স্ট্রাকচারে লিখব। 3 নম্বরে আমরা যেটা বললাম যে অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করব। আমরা আশা করি অতীতকালের বাক্য নিয়ে মোটামুটি কনফিউশনগুলি ক্লিয়ার। নেক্সট ডেতে আমরা একটু রিভাইজ দিব অতীতকালের বাক্য। তো আমরা চাচ্ছি আগামীকালকে একটা এক্সাম নিতে। আপনারা কে কিভাবে এক্সাম দিতে আগ্রহী বা প্রসেস সম্পর্কে কিভাবে নিলে ভালো হয় একটু মতামত দিবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ক্লাসগুলি কি 9টাই থাকবে না আগে পরে নিব, যেটা আপনাদের সকলের সুবিধা হবে, এটা মতামত দিবেন। বা ক্লাসকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কারণ আপনাদের টার্গেট তো শুধু ক্লাস করা না, যাতে এডমিশনে আপনি ভালো করেন। সেজন্য কোনো মতামত থাকলে সেটা গ্রুপেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর অবশ্যই নোট করে কমেন্টে জানাবেন আপনাদের প্রিপারেশন ভালো হোক, আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন, অবশ্যই পারবেন। ওকে।